২ বছর কেটে গেছে নিঃশব্দে, ঘড়ির কাঁটা থেমে থাকেনি এক মুহূর্তের জন্য। সময় তার নিজের নিয়মে, নিজের গতিতে বয়ে গেছে। এই ২ বছরে অনেক কিছু বদলে গেছে, আবার অনেক কিছু রয়ে গেছে ঠিক আগের মতোই। শুধু অনুভূতিগুলো আরও গভীরে বসে গেছে। একসময় যে দিনগুলো ছিল অপেক্ষায় ভরা, এখন সেগুলো দায়িত্বে ভারী। মানুষগুলো ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের জীবন নিয়ে, কেউ কাজের চাপে, কেউ স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে, কেউ বা সংসারের হিসাব মেলাতে মেলাতে। হাসির সময় কমে গেছে, কথোপকথন ছোট হয়ে এসেছে। আগে যে আড্ডাগুলো রাত পর্যন্ত চলতো, সেগুলো এখন পরে কথা হবে বলে শেষ হয়ে যায়। শহরের রাস্তাগুলো আগের মতোই কোলাহলপূর্ণ, কিন্তু সম্পর্কগুলো যেন একটু নীরব। পরিচিত মুখগুলো চোখে পড়ে, তবুও থেমে কথা বলার সময় কারো নেই। সবাই যেন নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর তাড়ায় দৌড়াচ্ছে। সময় কাউকে অপেক্ষা করায় না, সে শুধু এগিয়ে যায়। পিছনে ফেলে যায় স্মৃতি, না বলা কথা আর অসম্পূর্ণ অনুভূতিগুলো। এই ২ বছরে জীবন মানুষকে শিখিয়ে দিয়েছে বাস্তবতার কঠিন পাঠ। আবেগগুলো চাপা পড়েছে দায়িত্বের নিচে, স্বপ্নগুলো হয়েছে বাস্তবের সঙ্গে আপোস করা। তবু কোথাও না কোথাও বুকের গভীরে কিছু অনুভূতি আজও রয়ে গেছে অবিকৃত। সময়ের স্রোতে ভেসে গেলেও মুছে যায়নি। গল্পের ঠিক এখানেই সময় থামে না, বরং নতুন এক অধ্যায়ের জন্য নীরবে প্রস্তুতি নিতে থাকে। ভোরের আলো জানালার ফাঁক গলে রাফসার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ে। চোখে আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলল। পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথাটা ধরে আছে, কপালে বিরক্তির ভাঁজ, জিভ দিয়ে ঠোঁটের অগ্রভাগ বেজায়। পাশের বালিশের উপর অবহেলায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিল। বাটন চেপে সময় দেখতেই চক্ষু চরকগাছ। অলরেডি ৬টা বাজে। ভোর ৪টার দিকে ওঠার কথা, তবে ২ ঘন্টা পিছিয়ে পড়াতে মেজাজ বিগড়ে গেল। হন্তদন্ত করে বিছানা ছাড়ল, ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ১.৫ মাস আগেই রাফসার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, আর ৩ দিন পর রেজাল্ট বের হবে। এখন বর্তমানে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। এসএসসি A+ এসেছিল রাফসায়। সেই দিন বোধহয় সবার অবাক হওয়ার দিন ছিল। কেউ ভাবতেও পারেনি ৩৩ পেয়ে পাশ করা মেয়েটা এত ভালো রেজাল্ট করবে। রাফসা নিজেও অবাক হয়েছিল বেশ। নিজেকে এমন করে কখন তৈরি করলো ও? আনন্দে সেদিন অনেক কেঁদেছিল। রাজীব ফরাজি সেদিন পুরো এলাকায় দলে মিষ্টি বিলিয়েছেন। রোহান উদ্যানকে ফোন দিয়ে এই খুশির খবর জানালেও সেই মানবের দৃষ্টি একেবারে শান্ত ছিল। বোঝা যায়নি সে খুশি হয়েছিল কিনা। এত বছর পার হয়ে গেলেও রাফসার সাথে উদ্যানের কখনো কথা হয়নি। রাফসা নিজেও অনেকটা শক্ত হয়েছে, গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে, তিলে তিলে গড়ে তুলেছে নিজেকে। চঞ্চলতায় নেই একদম, যেন নিজেকে আড়াল করতে চাইছে সব কিছু থেকে। রাফসা এখন আর আগের মতো নেই। সৌন্দর্য ছড়িয়ে গেছে, কোমর ছড়িয়েছেও অনেকটা, নিচে চুলগুলো নেমেছে, গায়ের রঙটা বেশ ফর্সা হয়েছে। এই রাফসার পরিবর্তনের পেছনে ছিল অগণিত নির্ঘুম রাত। নিজের সাথে নিজের লড়াই চালিয়ে গিয়েছে প্রতিনিয়ত। কাঁদতে কাঁদতে একটা সময় চোখের পানি শুকিয়ে গেছে। হাজারবার ভেঙে নিজেকে গড়েছে। রাফসা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। ১০ মিনিট পর কফি হাতে ফিরে আসে রুমে। বায়োলজি বইটা নিয়ে বারান্দায় চলে যায়। দোলনার বসে এক হাতে কফি, অপর হাতে বই। মাঝে মাঝে বারান্দায় আসলে সেই দিন রাতের কথা মনে পড়ে যায়। ওর করা পাগলামির কথা মনে পড়লে খুব হাসি পায়। সকাল ৮টা, রাফসা গোসল সেরে বেরিয়েছে। ৯টা থেকে কোচিং আছে। রাফসা কালো বোখরা হিজাব পরে নেয়, হাতে কালো ঘড়ি। কালো রঙটা ওর সবচেয়ে পছন্দের। রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিচে চলে গেল। উষা রাফসাকে দেখে জিজ্ঞেস করল, আজ তৈরি হয়ে গেলি কেন এত তাড়াতাড়ি? আজ ৯টায় কোচিং আছে। ৮টা অলরেডি বেজে গেছে, তাই একেবারে রেডি হয়ে নেমেছি। উষা তাকিয়ে রইল। মেয়েটা কত চেঞ্জ হয়েছে, শুধুমাত্র ওর ভাইয়ের জন্য। নারী চাইলে সব করতে পারে। শখের পুরুষকে যেমন পাগলের মতো ভালোবাসতে পারে, তেমনি ভুলে যেতে পারে। ডাইনিংয়ে রাফসা, উষা, যারা, রোহান বসেছে। রাহেলা ফরাজি ওদের নাস্তা দিয়ে গেছে। সবাই রুটি বা পরোটা খেলেও রাফসা তা খাবে না। ওর জন্য আলাদা করে নুডলস রান্না করতে হয়। রাফসা, তোর প্রিপারেশন কতটুকু হলো? রোহানের কথায় রাফসা মুখ তুলে তাকালো। মুখের খাবারটুকু চিবোতে চিবোতে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তবে ফিজিক্সে একটু সমস্যা আছে, সেটা নিয়ে বেশ টেনশন। রোহান শুনল ওর কথা।
রাফসার মেডিকেলে চান্স পাওয়া নিয়ে সবাই এক্সাইটেড, যেভাবে পারছে সাহায্য করছে। রোহান কিছু একটা ভেবে বলল, কোচিংয়ে তো পড়িস, বাড়িতে একটা টিচার রাখলে কেমন হয়, শুধু ফিজিক্স পড়াবে। রাফসা একটু ভাবুক হলো, কোচিং করলেও বাড়িতে কখনো টিচার রাখা হয়নি। টিচার কোথায় পাবো এখন? টিচার খুঁজতেও সময় লাগবে। রোহান ওকে থামিয়ে দিয়ে বলল, তুই চিন্তা করিস না, আমার ফ্রেন্ড জিনিয়া চুয়েটে পড়ছে, তুই চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারি, ও স্টুডেন্ট পড়ায়। রাফসা ভ্রু কুঁচকে বলে, আমি বললে হবে না তো, আম্মু কি বলে সেটা দেখতে হবে। কি বলবে কাকি? কাকি জানলে আরও খুশি হবে। রাফসা ভেবে দেখলো অফারটা মন্দ নয়। মেয়ে টিউটর, ভালোই হবে। গলা উঁচিয়ে মাকে ডাকে। মেয়ের ডাক শুনে তৎক্ষণাৎ কিচেন থেকে ছুটে এলেন উনি। মেয়েটা প্রচুর পরিশ্রম করছে চান্স পাওয়ার জন্য। মেয়ের চেয়ারের নিকট দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, কি হয়েছে মা, কিছু লাগবে তোর? রাফসা মায়ের এত কেয়ার দেখে হাসলো। ওর থেকে বোধহয় ওর মায়ের টেনশন বেশি। খেতে খেতে বলল, আম্মু, আমার ফিজিক্সের সমস্যা হচ্ছে, বাড়িতে টিউটর রাখতে চাইছি, তুমি কি বলো? মেয়ের কথায় নিমিষেই চোখ মুখ কুঁচকে ফেললো। এটা জিজ্ঞেস করার কি আছে? তুই আমার থেকে জিজ্ঞেস করছিস কেন? যেটা ভালো মনে হয় সেটাই কর। রোহান বলল, কাকি দেখো, রাফসাকে বলেছি তুমি কিছু বলবে না, তবুও বলেছে তোমার থেকে জিজ্ঞেস করে নিবে। হুমায়রা ফরাজি হেসে বলল, আমার লক্ষ্মী মেয়ে, তাই তো জিজ্ঞেস করে নিচ্ছে। কিন্তু এখন টিউটর কোথায় পাবো? ওর বাবা আসুক বাড়ি, ওনাকে বলবো টিউটর দেখতে। উষা মুখে কুলু পেটে এতক্ষণ বসেছিল, সব শুনেই গেছে। মাথা তুলে বলল, কাকি, বাইরে থেকে টিচার আনার কী দরকার? রিশান ভাইয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স করেছে, ওনাকেই বলো রাফসাকে পড়ানোর জন্য। রাফসা আঁতকে উঠল, ভাইয়া তো পড়াবে কম, মারবে বেশি, আর ভাইয়ের কাছে পড়তে যাচ্ছে না। হুমায়রা ফরাজি উষার কথায় মুখ বাঁকায়। সে গুণধর ছেলেকে বলে কয়ে লাভ নেই, ওর পড়াশোনার সমাপ্তি ঘটিয়ে ব্যবসার পেছনে লেগেছে। রাফসা খাবারটুকু খেয়ে উঠে পড়ল। হাতে ব্যাগ নিয়ে রোহানের পানে তাকিয়ে বলল, ভাইয়া তুমি তাহলে কথা বলে রেখো, হাতে সময় খুব কম, চিন্তা করিস না, আমি আজকে কথা বলে পড়াতে আসতে বলবো। রাফসা নিশ্চিন্ত হয় খানিক। রসায়ন জীববিজ্ঞান গাইড করতে পারলেও পদার্থবিজ্ঞান নিয়ে হিমশিম খাচ্ছিল। যদিও বা মেডিকেলের জন্য জীববিজ্ঞানের ইনফ্যাক্ট বেশি দিতে হয়, ওটা পানি ভাত। রাফসার ফেভারিট সাবজেক্ট সেটা। সবার থেকে বিদায় নিয়ে রাফসা বেরিয়ে পড়ল। কোচিং সেন্টারের সামনে এসে রাফসা দেখল ওরা চারজন দাঁড়িয়ে আছে। রাফসাকে দেখে ওরা এগিয়ে আসে। সাতারুল হায় হুতাশ করে বলে, সাধু, রেজাল্ট এর বেশি দিন নাই, চল একটা ট্যুর দিয়ে আসি। পরীক্ষায় মারা গেলে বাসা থেকে টাকা দিবে না। সাইমাও তাল মিলিয়ে বলল, ঠিক বলেছে, চল আমরা না হয় একটু ঘুরে আসি, রেজাল্টের টেনশনে ভালো লাগছে না। ওরা চাইছে রেজাল্ট বের হওয়ার আগে ট্যুর দিয়ে আসতে। যদি খারাপ রেজাল্ট করে তখন তো বাড়ি থেকে টাকা দিবে না। রাফসাও কিছু একটা ভেবে বলল, তবে চল কালই যাই। সাবিকুন মন খারাপ করে বসে, ওর ফ্যামিলি থেকে ওকে কোথাও যেতে দেয় না। আমি বোধহয় যেতে পারবো না রে, আমার মা দিবে না, তোরা ঘুরে আয়। ওরা এ কথা শুনতেই যেন চেতে উঠল। সব সময় সাবিকুন এমন করে, ওর জন্য একটা না একটা ঝামেলায় বাঁধবেই। আশরাফুল কটমট করে তাকিয়ে বলল, চুপ কর শালি, তোর তাল বাহানা শুনলে মাথায় আগুন ধরে যায়। সব সময় তুই এমন করিস। সাবিকুনও ফুঁসে উঠল, ও তো যেতে চায়, ফ্যামিলি থেকে পারমিশন না দিলে কি করে যাবে? তুই চুপ কর শালা, আমি কি সাদে যেতে চাই না? রাফসা ওদের দুজনের থামালো, নয়তো দুটো এখানেই ঝগড়া লেগে যাবে। সাবিকুন, চেঁচাস না, আমি সাইমা কথা বলবো আন্টির সাথে। আচ্ছা বাদ দে, আগে ঠিক কর কোথায় যাব। কিছু ঠিকঠাক না করেই মারামারি লেগে যাচ্ছে এই গাধাগুলো। সাতারুলের কথায় ওদের টনক নড়ল। আসলেই কোথায় যাওয়া যায়? সাইমা বলল, চল ফয়েজ লেক থেকে ঘুরে আসি, ভালোই তো জায়গাটা। রাফসা ওর মাথায় গাঁটটা মারে, শালি, এক জায়গায় কতবার যাবি? যখনই ঘুরতে যাওয়ার নাম শুনে অমনি ফয়েজ লেক নিয়ে টানাটানি। চল আমরা বরং সীতাকুণ্ড থেকে ঘুরে আসি, পাহাড়ি জায়গা, ভালো লাগবে। রাফসার কথায় সবাই রাজি হলো, কেউ দ্বিমত পোষণ করলো না। আসলেই পাহাড়ি এলাকার সৌন্দর্যটা আকাশছোঁয়া। কোচিংয়ে স্যার আসার আগেই ওরা ঢুকে গেল। অ্যাপার্টমেন্টটা তখন নিস্তব্ধ। শহরের কোলাহল জানালার কাছ পেরিয়ে এসে থেমে গেছে।
নরম আলোয় ঘরটা যেন ঘুমিয়ে থাকা উদ্যানের শ্বাসের সাথে তাল মিলিয়ে নিঃশব্দে বেঁচে আছে। উদ্যান ঘুমিয়ে আছে গভীরভাবে, এক হাত বালিশের নিচে, আরেকটা বুকের ওপর আলগা করে রাখা। সারাদিনের ক্লান্তি ওর শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। ঘুমের ভেতরেও ওর কপালে হালকা ভাঁজ, যেন দায়িত্বগুলো স্বপ্নের মধ্যেও ওকে ছাড়তে চায় না। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলোভাবে কপালে পড়ে আছে, কিছুটা বালিশে ছড়িয়ে। এই অগোছালো চুলেই ওকে অদ্ভুতভাবে বেশি জীবন্ত লাগে। সার্জেনের সেই নিয়ন্ত্রিত কঠোর মানুষটা এখানে নেই। এখানে শুধু একজন ক্লান্ত মানুষ, যে একটু শান্তি খুঁজছে। ঘুমের গভীরতা ভাঙে ধীরে ধীরে। প্রথমে ওর শ্বাসের ছন্দ বদলায়, তারপর চোখের পাতা নড়ে ওঠে। উদ্যান আস্তে করে চোখ মেলে, কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকে ছাদের দিকে, যেন বাস্তব আর স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো জানালার ফাঁক গলে এসে ওর চোখে পড়ে। সে চোখ কুঁচকে আবার বন্ধ করে, এক হাত দিয়ে উস্কো খুস্কো চুলগুলো পেছনে সরায়। ঘুম থেকে ওঠার সেই মুহূর্তে ওর ভঙ্গি বদলে যায়। ধীরে বসে পড়ে বিছানার ধারে, পায়ের পাতায় ঠান্ডা মেঝের স্পর্শ পেয়ে বাস্তবে ফিরে আসে পুরোপুরি। একবার গভীর নিঃশ্বাস নেয়, যেন নতুন করে নিজেকে গুছিয়ে নিচ্ছে। এলোমেলো চুল, আধঘুম চোখ, ক্লান্ত মুখ, সব মিলিয়ে উদ্যান তখন নিখুঁত নয়, কিন্তু সত্য। বারান্দায় গিয়ে দাঁড়ায় উদ্যান। ভোরের আলোটুকু ওর মুখে লালচে রঙের আভা ফেলছে। উদ্যান তাকিয়ে রইল আকাশপানে। প্রায় 3 বছর হয়ে আসছে দেশ ছেড়ে আসার। আর কতদিন পরিবার পরিজন ছেড়ে এই দেশে পড়ে থাকতে হয় জানা নেই তার। হসপিটাল থেকে ফিরে এই ছোট বাড়িটাই তার জীবন কাটছে। দেখতে দেখতে সময়গুলো চলে গেল, তবে উদ্যানের কাছে বোধহয় 1000 বছরের সমান লেগেছে। উদ্যানের ভাবনার মাঝে জিয়া হন্তদন্ত হয়ে ছুটে এলো রুমে। রুমে না পেয়ে বারান্দায় ছুটে আসে। উদ্যানকে বারান্দায় দেখে হাঁপ ছেড়ে বাঁচে যেন। উদ্যান, তাড়াতাড়ি কর ভাই, হসপিটাল থেকে ফোন এসেছে, সিরিয়াস রোগী, হার্ট সার্জারি করতে হবে। জিহাদের কথায় পেছনে ফিরে তাকালো উদ্যান। রোগীর কথা শুনে মাথা থেকে আজাইরা চিন্তা ভাবনা ঝেড়ে ফেলল। একজন ডাক্তারের কাছে রোগীর প্রায়োরিটি বেশি। দ্রুত ফ্রেশ হতে চলে যায়। কোনো রকম শাওয়ার ছেড়ে বেরিয়ে এলো। সাদা শার্ট গায়ে জড়িয়ে উপরে অ্যাপ্রন পরে নিল। উদ্যান হার্ট সার্জন হিসেবে ওর উপস্থিতিতেই আলাদা একটা ভরকেন্দ্র তৈরি হয়। সাদা ডাক্তারের কোটটা ওর লম্বা, দৃঢ় গড়নের শরীর ঘিরে থাকে নিখুঁত ভঙ্গিতে। কোটের বুক পকেট থেকে সামান্য বেরিয়ে থাকা কলমটা যেমন দায়িত্বের চিহ্ন, তেমনি ওর পরিচয়ের নীরব ঘোষণা। ভেতরে হালকা নীল স্কার্ফ পরিপাটি করে পরা। কোনো ভাঁজ নেই, কোনো এলোমেলো ভাব নেই। প্রতিটা ভাঁজে আছে শৃঙ্খলা, প্রতিটা বোতামে আছে আত্মবিশ্বাস। গলায় ঝুলে থাকা স্টেথোস্কোপটা যেন শুধু যন্ত্র নয়, ওটা ওর অন্ত্র, ওর ভাষা, ওর প্রতিজ্ঞা। ঠান্ডা ধাতববৃত্তটা যখন ওর আঙুলে ছোঁয়া লাগে, মনে হয় অসংখ্য হৃদয় স্পন্দনের গল্প জমে আছে সেখানে। কত ব্যথা, কত আশা, কত জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, সবকিছু শুনেছে এই স্টেথোস্কোপ। উদ্যান যখন সেটা গলায় ঝুলিয়ে হাঁটে হাসপাতালের করিডোরে, নিজেও যেন একটু নীরব হয়ে যায়। ওর চোখে ক্লান্তি আছে, কিন্তু অবহেলা নেই। দীর্ঘ অপারেশনের পরেও ওর দৃষ্টিতে থাকে অদ্ভুত এক স্থিরতা, যেন ভেঙে পড়ার বিলাসিতা ও কখনো নিজের জন্য রাখে না। হাত দুটো দৃঢ় নির্বল, এক হাতেই থেমে যাওয়া হৃদয় নতুন করে চলতে শেখে। উদ্যান শুধু একজন হার্ট সার্জন নয়, সে এমন একজন মানুষ যার হাতে মানুষের বুকের ভেতর লুকিয়ে থাকা সবচেয়ে নাজুক সত্যটা নিরাপদ। সাদা কোট, গলায় স্টেথোস্কোপ আর চোখ ভরা দায়িত্ব, এই তিনিই ওর পুরো পরিচয়। রেডি হওয়া শেষে ড্রয়ারের উপর থেকে ফোনটা নিল। ওয়ালপেপারের পিকটা দেখে মুচকি হাসল। ফোনের উপর হাত বুলিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, আমি যাচ্ছি রুহি, একটা ইমার্জেন্সি অপারেশন আছে। তুমি দোয়া করো যেন অপারেশন সাকসেসফুল হয়। ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্য। রাত 9টা। রাফসা ওর রুমে বসে পড়ছে। কাল যেহেতু ঘুরতে যাবে, কাল আর পড়া হবে না, তাই পড়াগুলো কভার করে নিচ্ছে। পরশু থেকে রোহানের ঠিক করা টিউটর আসবে। সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত পড়াবে। বেশি সমস্যা হলে টাইম নিয়ে পড়াবে বলেছে। রাফসা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ফিজিক্স নিয়ে মোটামুটি চিন্তায় ছিল, এখন একটা চিন্তা নেমে গেল মাথা থেকে। তবে এইচএসসি রেজাল্টের জন্যও বেশ টেনশন হচ্ছে। A+ না এলে তো মেডিকেল পরীক্ষা দিতে পারবে না। রাফসার ভাবনার মাঝেই ওর ফোনটা রং করে বেজে উঠল।
ফোনের আওয়াজে ধ্যান ভাঙে রাফসার। গত 2 বছরে প্রায় মেসেজ আসে এই নাম্বার থেকে। রাফসা অভ্যস্ত হয়ে গেছে, কখনো ব্লক মেরে দেয়নি। সবসময় মেসেজ সিন করে রেখে দিলেও আজ রিপ্লাই দিতে ইচ্ছে হলো। ওপাশ থেকে মেসেজ এসেছে, হেই ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে? পরিচয়টা দিলে খুশি হতাম। ওপাশ থেকে টাইপিং করছে, রাফসা তাকিয়ে রইল। মুহূর্তেই মেসেজ এলো, আমি আপনার মনের মানুষ ম্যাডাম। আপনি তো চিনতে পারছেন না, মন দিয়ে আশেপাশে খুঁজুন, খুঁজে পাবেন। এই যে মিস্টার, ফ্লার্ট করছেন আমার সাথে, কিন্তু লাভ নেই। আমি ম্যারিড, বুঝেছেন আপনি? রাফসা ঠোঁট কামড়ে তাকিয়ে রইল। ওপাশ থেকে সিন হয়েছে সাথে সাথেই। হয়তো ওর ইনবক্সে ঘাপটি মেরে বসে আছে। রাফসার দেওয়ার মেসেজটার হাহা রিয়েক্ট দিল। এতে রাফসার চোয়াল ঝুলে যায়। কী বলছেন ম্যাডাম? আপনি কি করে জানলেন আপনি ম্যারিড? অবাক হলাম। রাফসা এবার তেতে উঠল, রাগে গজগজ করতে করতে টাইপিং করলো, তোর অবাকের গুষ্টি কিলাই, সুদানির ফুয়া, আর যদি কখনো ডিস্টার্ব করিস না, তোর ঠ্যাং ভেঙে রেখে দিব। তুই আবাল কখনো আমার সামনে পড়িস, তোর চুল ছিঁড়ে শাক রান্না করে তোকেই খাওয়াবো, শালা আবাল মার্কা জাউরা। মেসেজটা পাঠিয়ে রাফসার সাথে সাথে ব্লক করে দিল। মেজাজটাই খারাপ হয়ে গেল। কতক্ষণ ফোন দেখে, নিচে চলে যায় ডিনার করতে। বাড়ির গৃহিণীরা রাতের জন্য খাবার গরম করছে। হুমায়রা ফরাজি তা এনে ড্রয়িংয়ে রাখছে। বাড়ির কর্তারা ছাড়া সকলেই উপস্থিত আছে। রাফসা গিয়ে ওর বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে। রিশান সবে এসে দাঁড়িয়েছে, বোনের পাশে চেয়ার খালি দেখে বসে পড়ল। রাফসার মাথায় গাঁটটা মেরে বলল, কিরে ফকিরা, যেই খাবারের গন্ধ পেয়েছিস অমনি পড়া ফেলে দৌড়ে এসেছিস? রাফসা রাগী চোখে তাকালো ভাইয়ের পানে। রিশান হেসে রাফসাকে আরও ডিস্টার্ব করছে। রাফসা উঠে যেতে নিলে রিশান হাত ধরে বলে, হয়েছে, আর রাগ করতে হবে না, বস, ভাইয়া তোকে নিজ হাতে খাইয়ে দিব। রাফসার সঙ্গে সঙ্গে বসে পড়ল। রিশান হাসল বোনের কাণ্ড দেখে। জাইন টিপ্পনি কেটে বলে, এই ফকিরা, তুই বসে পড়লি? মাত্র একবারই বলেছে। রাফসা চোখ গরম করে ভাইয়ের পানে তাকালো। রিশান বোনের দৃষ্টিতে থতমত খেয়ে গেল। মিনমিন করে বলে, আমি কি বলেছি? জাইন বলেছে, ওকে ধরে পেটা বনু। রাফসা কানে হাত চেপে চেঁচিয়ে উঠল, তুমি আমাকে ফকিরা বলো কেন ভাইয়া? তোমার থেকেই শুনছো সবাই এই নামে আমাকে খেপায়। আর কখনো বললে তোমার সাথে হারি। রিশান জিভ কাটে, চোখ গরম করে জাইনের পানে চায়। জাইন একটা ভোলাবালা হাসি দিল। রোহান, উষা, যারা ওরা ঠোঁট চেপে হাসছে। রাফসা ওদের হাসতে দেখলে নির্ঘাত খবর আছে। রিশান প্লেটে খাবার নিয়ে বোনকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেও খাচ্ছে। সবাই খাওয়ার মাঝে এটা সেটা বলছে, উদ্যানের কথাও তুলছে ওরা। সকাল সকাল রাফসা উঠে পড়ে। যদিও বা এটা ওর ডেইলি রুটিন, তবে অন্য দিনের তুলনায় আজ একটু দেরিতে উঠেছে। কালো টপস পরে উপরে কালো কোটি জড়িয়ে নিল। ওদের আউটফিট আজ কালো, সবাই কালো পরবে। রাফসা তৈরি হয়ে নিচে নেমে আসে। সবাই ঘুমিয়ে কাদা। মাকে বলে রাফসা বেরিয়ে পড়ল। গেটের সামনে দাঁড়িয়ে রইল 5 মিনিট। রাফসাকে এখান থেকে পিক করে নেবে একটা কালো রঙের গাড়ি এসে থামে রাফসার সামনে। আশরাফুল সাতারুল সামনে চেপে বসেছে। ড্রাইভার সাতারুলের খালাতো ভাই। রাফসা গাড়িতে উঠে বসলো। সাবিকুন সাইমা বসে আছে। রাফসা বলল, তোরা দুজনে সামনে বসেছিস কেন? পেছনে এত জায়গা থাকতে। আশরাফুল বলল, আরে শালি, পেছনে ঘুরে দেখ। রাফসা ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। বড় স্পিকার দেখে হতভম্ব হয়ে শুধালো, এই কি করেছিস? স্পিকার এনেছিস কেন? সাতারুল বলল, গান না বাজালে মজা আছে নাকি, তাই নিয়ে আসছি। রাফসা ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো। তা না হয় বুঝলাম, কিন্তু পেছনে বসার মতো জায়গা আছে তো? আশরাফুল চেঁচিয়ে উঠল, এই শালা, আমি সামনে বসতে চাইছি, তুই পেছনে যা। তুই যা শালার ভাই, আমি সামনে বসবো। আশরাফুল চেতে উঠল, পেছনে ঘাড় বাঁকিয়ে তাকালো। রাফসার পানে চেয়ে দাঁত কিরমির করে বলে, আরেক দুই শালি জানালার পাশে বসার জন্য ঝগড়া করে মুখ ফুলিয়ে বসে আছে। তোরা মাইয়া মানুষ, জানালার পাশে কি পাইছস বোঝার আমারে? রাফসা এতক্ষণে বুঝলো কাহিনী, কেন এই দুই রমণীর মুখ ভার। গাড়ি তার আপন গতিতে চলছে। সাতারুল ওর মোবাইল থেকে গান বাজালো। বেয়াই, আপনি যখন বইসা থাকেন চোখে চশমা লাগাইয়া, ভাবি শুধু আমারে কেন লইয়া যা না বাগাইয়া। আশরাফুল ওর থেকে ফোন কেড়ে নিয়ে গান বন্ধ করে দিল। নিজেই একটা গান লাগায়।
আমি দেখতে লালে লাল যেন গোলমরিচের ঝাল। ওরা গানের তালে তালে হাসছে, হাত নাড়াচ্ছে, তালে তাল মেলাতে ব্যস্ত। ওদের মজা করার মাঝেই গাড়িটা ব্রেক কষে। সবাই সামনের দিকে ঝুঁকে পড়ল তাতে। সামনে মিছিল হচ্ছে। 5 মিনিট ধরে বসে থাকলেও কমছে না ভিড়। ওরা প্রায় বিরক্ত। তখনই স্পিকারে গান বেজে উঠল, এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা, নাই কোনো টেনশন, জয় বাংলা, জিতবে এবার নৌকা, জয় বাংলা, জিতবে এবার নৌকা। হয়তো মিটিং শেষ, ভিড় কমে যাচ্ছে। রাফসা চট করে আশরাফুলের থেকে ফোনটা কেড়ে নিল, ইউটিউব থেকে একটা গান ছেড়ে দেয়, জয় বাংলা, ফাঁসি এইবার সামলা, জয় বাংলা, শেখ হাসিনার মামলা। ভিড় সরে যাওয়াতে ড্রাইভার আস্তে আস্তে সামনে যাচ্ছিল। এই গান শুনে জিপ কেটে স্পিড বাড়িয়ে দিল। ছেলেপুলে এই গান শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো গাড়ির পানে। ওরা জানালা দিয়ে তাকিয়ে গান গাইছে আর হাসছে। রাফসা নিজেও গান গাইছে। তারপর চেঁচিয়ে বলল, শালা আবাল, তোদের কারণে আমাদের দেরি হয়েছে। গাড়িটা ততক্ষণে অনেকটা দূরে চলে গেছে। ছেলেগুলো দৌড়ে যেতে নিবে অমনি দলের নেতা থামিয়ে দিল। রানা নামের এক ছেলে বলল, ভাই আপনি শুধু যাইতে দেন, ওই মাইয়ারে শিক্ষা দিয়ে ছাড়ব। কথাটা বলার সাথে সাথেই ওই ছেলের গালে কষি এক থাপ্পড় মারে। ছেলেটা অবাক হয়ে গেল। রানা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকালো। এই তোর জিভ কেটে দিব আমার মায়াবীকে নিয়ে কিছু বললে। তোদের ভাবি হয় সে। ক্ষমা করবেন ভাই, আমি বুঝতে পারিনি। ম্যাডামের কাছে ক্ষমা চাইবনে। আভিয়ান চোখ গরম করে তাকাতেই ওরা সরে যায়। আভিয়ান রাস্তার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আমার মায়াবী। বন্ধুরা, আজ এ পর্যন্তই। গল্পর এই পর্বটি কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন।